কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আজকাল মানুষ বলে বিশ্বাসে মিলায় বন্ধু, তর্কে বহুদূর। অর্থাৎ আমাদের এই অনুষ্ঠান এবং অনুষ্ঠানের নাম যেভাবে মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে, তাতে আমরা যার পর্যায়ে আনন্দিত এবং আপ্লুত। এবং এভাবেই আপনারা আমাদেরকে ভালোবেসে যাবেন। আমরা নতুন নতুন অনুষ্ঠান নিয়ে, নতুন নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আজকেও এর ব্যত্যয় ঘটেনি। নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। অনুষ্ঠানটির নাম তো নিশ্চয়ই আপনারা জানেন, বিশ্বাসে মিলায় বন্ধু। আজকে বন্ধু হয়ে আসছেন আমাদের মাঝে আমাদের অতি প্রিয়, পরম প্রিয়, আমার অতি আপন, অতি কাছের ছোট ভাই, আমাদের বর্তমান ফিল্ম ইন্ডাস্ট্রির একদম আমি বলবো যে সবচেয়ে উদীয়মান যারা তারকা এবং সম্ভাবনাময় যারা তারকা, তাদের মধ্যে সে একজন অন্যতম তারকা, এবং তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় জয় চৌধুরী। নিশ্চয় বুঝে গেছেন, এবং আমি তো বলেই দিয়েছি যে কে আছে আমাদের সাথে। আমাদের সাথে আছে জয় চৌধুরী। জয়ের জয় হোক, আমরা এটাই চাই। জয়, প্রথমত থ্যাংক ইউ সো মাচ ফর কামিং আমাদের অনুষ্ঠানে। দাদা, আচ্ছা, আমাদের এই অনুষ্ঠানটা বেসিক্যালি তিনটা ভাগে ভাগ করা। প্রথম ভাগটা হচ্ছে আমরা জয়ের কাছ থেকে জয়ের জীবনের কিছু গল্প শুনতে চাই, যেগুলো জয় হয়তো কোনোদিন কোনো অনুষ্ঠানে বলেইনি। তো সেগুলোর প্রিপারেশনের জন্য 30 সেকেন্ড সময় দিচ্ছি, আমি দর্শকদের কাছ থেকে হয়ে আসছি। প্রিয় দর্শক, জয়ের জীবনের কিছু না বলা কথা আমরা শুনবো আমাদের এই সেগমেন্টে, যে সেগমেন্টটির নাম হচ্ছে জীবনের গল্প আছে বাকি অল্প। প্রত্যেকটা মানুষের জীবনের একটা গল্প থাকে। আমি জয়ের জীবনের ওই গল্পে যেতে চাই যে জয় কখন এটা ভাবলো যে জয় নায়ক হবে, বা বন্ধুরা কি গুতা তো এরকম করে যে জয় তুই তো লম্বা চড়া আছিস, দেখতেও বেশ মাশাআল্লাহ সুন্দর, ওই অ্যাঙ্গেলে, বা কখনো আয়নার সামনে দাঁড়িয়ে মনে হচ্ছে যে না আমি তো হিরো হতে পারি, এই অ্যাঙ্গেলটাতে যেতে চাই। আমার একটু ঠান্ডা লেগে আছে দাদা, যার জন্য একটু কষ্ট হচ্ছে কথা বলতে। আমি আমার দর্শকদের কাছেও আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি যারা আমার কথা শুনতে কষ্ট হবে আর কি। মেনলি সেটা হচ্ছে যে চলচ্চিত্রকে আমি বুঝতে শেখার পর থেকেই মনে হয় ভালোবাসি, এমন একটা বিষয়। আচ্ছা, আমার আম্মু আমার আব্বু দুজনই ফিল্ম দেখতে পছন্দ করতো। ছোটবেলা থেকেই আমি মাগুরাতে বড় হওয়া। আমার মাগুরাতে 3টা সিনেমা হল ছিল, একটা হচ্ছে মধুমতি, একটা পূর্বাসে, একটা ছায়াবাণী। সো আমি ওটা দেখতে দেখতে আব্বু ফ্রি থাকলে আব্বু যেত হলে, আমাকে নিয়ে যেত। আম্মু ফ্রি থাকলে আম্মু নিয়ে যেত হলে, বাট তারা রেগুলার ছবি দেখতো। ছোটবেলা থেকে আমার ছবি দেখার প্রতি আলাদা নেশা, কিন্তু একা গিয়ে ছবি দেখবো এই সাহসটা কখনো হয়নি। ক্লাস 6-এ যখন উঠলাম প্রথম দিন, তা আমার ফ্রেন্ড ছিল একজন খোকন, মানে আমার যত দুষ্টু কাজ ছিল সব দুষ্টু কাজগুলোর প্রধান ছিল সেই। হ্যাঁ, ক্রাইম পার্টনার। তা আমি যখন বয়েজ স্কুলে যেহেতু হাই স্কুলে পড়লে তো সব নতুন বুক বাবা মারা কিনে দেয়, নতুন বই। আমাকে হুট করে একটা লোককে ডেকে নিয়ে আসলো, নিয়ে আসলো। প্রথম দিন আমরা বয়েজ স্কুলে ভর্তি হয়েছি, প্রথম ক্লাস করব। সে ক্লাসটার আগে ঠিক আগ মুহূর্তে পিটিতে যাব, তার ঠিক 10 মিনিট আগে একটা লোককে ধরে আনলো, এনে বলতেছে জয় আজকে আমরা ছবি দেখতে যাব, সিনেমা দেখবো। আমি সিনেমা দেখবো, আজকে আমাদের হাই স্কুলের প্রথম দিন। তা বলতেছে তাতে কি, আজকে ছবি বাংলাদেশের সুপারম্যান আসছে। আমরা শুক্রবারে যে সুপারম্যান দেখি আমেরিকাতে থাকে, আগে তো বাংলা ডাবিং একটা সুপারম্যান হতো, বিটিভিতে দিত শুক্রবার সন্ধ্যায়। এই সুপারম্যান বাংলাদেশে চলে আসছে। তো যখন এটা বলছে তখন তো আমি তো অবাক হয়ে গেছি, বাংলাদেশে সুপারম্যান আসছে। কই আসছে বলে ছায়াবাণী হলে। ছায়াবাণী হলে এখন তো আমাদের যাইতে হবে। এটা কোন সুপারম্যান? ড্যানি সিরাকের? এখন সে আমাকে পটাচ্ছে আসলে কিভাবে নেওয়া যায়, সুপারম্যান নেওয়া যায় কিভাবে। এখন তাকে বললাম যে এখন টাকা কোথায় পাবো, এখন তো হুট করে যে টাকা দিছে, টিফিন বানাই দিছে প্রথম, এখন আমরা 2 জন তো যেতে পারবো না, মিনিমাম 2-3 জন 4-5 জন নিয়ে যাব। তা আমাদের টিকিট খরচ হচ্ছে 8 টাকা, 5 টাকার একটা প্যাটিস, 13 টাকা হচ্ছে আমাদের বাজেট। হেঁটে যাবো, হেঁটে আসবো। তা 13 টাকা যদি হয় তাহলে তো আমরা মিনিমাম 5 জনও যদি হয় তাও তো 50-60 টাকা চলে যাচ্ছে। তা আমি বললাম এখন টাকা কই, বলছে টাকা আমি ব্যবস্থা করতেছি। কি টাকা? ও দৌড় দিয়ে গিয়ে একটা বয়স্ক লোককে নিয়ে আসছে, যে লাইব্রেরির সামনে বই কিনতে গেছে। আচ্ছা, একটা ভদ্রলোক বয়স্ক, ওনার মেয়ের জন্য বই কিনতে গেছে। ওনাকে 260 টাকার বই ও 60 টাকা অফার করছে। ওখান থেকে ধরে নিয়ে আসছে আমার কাছে, এনে বলছে নিয়ে আসছি। আমি বললাম যে নিয়ে আসছি, তো এখন করবো কি? তো গ্রামার বইটা ইংলিশ গ্রামার বইটা আমি সেল করে দিলাম। সত্যি সত্যি মানে তোমার মানে হাই স্কুলের জীবনের প্রথম ক্লাসের দিন, প্রথম ক্লাসের ইংলিশ গ্রামার বই বিক্রি করে 260 টাকা ছিল, সুপারম্যান দেখতে গেছো।
ওই দিন সেল করে দিলাম তাকে, দিয়ে ওই টাকাটা নিয়ে আমরা সিনেমা দেখতে গেলাম। পরের দিন আম্মুকে গিয়ে বললাম আমার বই হারিয়ে ফেলছে। আচ্ছা, আবার 260 টাকা দিয়ে আবার বইটা কিনলাম। আচ্ছা, ড্যানি সিডাক জানে গল্পটা? ভাইয়া জানে, নতুন আপু জানে। মানে আমার ওই টাকাটা উপভোগ হয়ে গেছে যখন দুইজনে গাছ দিয়ে আকাশে নিয়ে মারা। মানে প্রথমে কনফিউশনে পড়ে গেলাম, কিরে আমি শুক্রবারে দেখলাম এক হিরোইন, এখানে এসে দেখতেছে আরেক হিরোইন, কিন্তু আমাদের গল্পের ভিতরে নিয়ে চলে গেল, নিয়ে দুইজনে আকাশে ফাইট করতেছে, শোয়ার ভিতর থেকে গায়েব হয়ে যাচ্ছে। এগুলাতে অন্যরকম একটা ফিলিংস ছিল। তাই এই হচ্ছে বিষয়। আর এরকম অনেকবার হয়েছে যে স্কুল পালায় মুভি দেখতে গেছি, তো এটার ভিতরে একটা ফ্যাসিনেশন কাজ করছে, কিন্তু কোনোদিন যে আমি হিরো হব কখনো চিন্তাও করি নাই। চিন্তাটা মানে আমার মাথায়ও আসে না। কখন কবে আসলো এই চিন্তাটা? যখন আমি হিরো হয়ে গেছি তখনও হয়নি। আচ্ছা, সিরিয়াসলি। মানে তাহলে আসলে কেন হিরো হওয়ার জন্য? আসলে কেন? একদম জোরপূর্বক। কে জোর করেছিল? একদম দীপজল সাহেবের একদম জোরের উপরে আসে। দীপজল সাহেব তোমাকে পেলো কি করে? আমাদের হচ্ছে আমার বাড়ি যেহেতু মিরপুরে, আর আমার ফুপিকে আমিন বাজার বিয়ে দেওয়া, ফ্যামিলিগতভাবে আগে থেকেই রিলেশন, অনেক আগে থেকে। সে তোমাকে লক্ষ্য করেছে? হ্যাঁ, সে আগে থেকে, আমি চাচু বলি, ইন্ডাস্ট্রিতে আসার অনেক আগে থেকে। আচ্ছা, ওকে। তা আমি যখন বিবিএ কমপ্লিট করলাম তখন চাচু যে কোনো কারণে আমাকে বলতেছে যে তোর দিয়ে আমি ছবি বানাবো। আমি তো এটা শুধু শুধু মনে করছি কিছু, তোর আমারে ফোন দেয় একটা প্রোগ্রামে, তো আমারে ফোন দিলে দিয়ে বলছে বুবু আমি ওরে নায়ক বানাবো। মানে তখন তুমি তখন আমি যাবো হচ্ছে এমবিএ করার জন্য প্ল্যানিং, আমি হায়ার এডুকেশন করতে চলে যাবো দেশের বাইরে। তো তখন বলে যে না তোর দিয়ে আমি একটা ছবি বানাবো। এরপরে আমাকে হুট করে একদিন ডাক দিছে, ভাই কিচ্ছু দাদা কিচ্ছু না, তুই কই? ফোন করছে, আমি বললাম যে আমি তো বাসায়। কয় তুই ফুলবাড়ি আয়, আমার সাথে দুপুরে খাবি, শুক্রবার। হ্যাঁ, আমি গেছি শুক্রবার, আমি তার সঙ্গে খেলাম। খাওয়ার পরে ওই যে আগের বিল্ডিং এর নিচে তার একটা মেকআপ রুম ছিল, মেকআপ রুমের সাথে একটা বেডরুম ছিল, আর সবকিছুই। তা বলতেছে যে ঠিক আছে তুই একটা কাজ কর। তখন চাচু থাকতো 3 তলাতে, 2 তলাতে আবার রেস্টের জায়গা ছিল। আমাকে বলো যে খাওয়া দাওয়া শেষ, তুই রেস্ট কর। আমি রুমে গেলাম, কিছুক্ষণ পর আমাকে ডাক দিছে, এই উপরে গেছি। যাওয়ার পরে মানিক ভাই বসা, মানিক স্যার বসা, বলছে দেখেন তো মানিক ভাই চলবো কিনা। হ্যাঁ, চলবো কিনা। তাই বলতেছে চলবে, সমস্যা কি, প্র্যাকটিস করাই নিতে হবে, অ্যাক্টিং শিখাই নিতে হবে। ঠিক আছে যাও রেস্ট করো। কিছুক্ষণ পরে দেখি যে আরমান স্যার, আচ্ছা, ফাইট ডিরেক্টর আরে আরমান দেখো তো চলবো কিনা। আমি তো মানে আমি বুঝতেছি না আসলে আমি কোন জায়গায় এসে পড়লাম, কোথায় আসলে কি করতেছি আমি। শেষ, ঠিক আছে ওরা আমি প্র্যাকটিস করাই নিব, যা রেস্ট কর, আবার রেস্ট। এরপর আবার ডাকছে উপরে ডাকার পরে তখন বেঁচে ছিল শরীফুদ্দিন, দীপু ভাই, শরীফুদ্দিন খান দীপু। হ্যাঁ, উনি যে কোনো কারণে আসছে, ছাদে খাচ্ছে, তা আমারে বলতেছে দিউ ভাই আমি তো নায়ক বানাবো, ওরে চলবো কিনা দেখো। হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই, বলে রেস্ট কর। রাত বাজে 8টা, আমি গেছি দুপুর 12টায়। 8টার সময় ডাকছে উপরে, এমন এবার বিদায় টিদায় দিবে আমাকে। বলছে নিচের তলাতে মেকআপ রুমে একজন মানুষ আছে, তুমি সবসময় তাকে বাবা ডাকবা, আচ্ছা, তাকে যে পায়ের দিয়ে সালাম করবা, যাও। মাউন্ডে দিয়ে আমার নিচের তলায় পাঠালো, মেকআপ রুমটা খুললাম, পাশে বেডরুম, ছোট একটা রুম ছিল। গেলাম, দেখলাম মাসুম বাবু শুয়ে আছে। আচ্ছা, সালা দিলাম, বাবা বললাম শেষ, তোমার কথা বলছে এই ব্যাপার, ঠিক আছে সমস্যা নেই, যাও দোয়া রইলো তোমার জন্য। শেষ, আমি চলে আসলাম। শেষ, আমারে বললো দিল যে কালকে আমি, তখন চাচু ডিএসএস এ থাকতো, ওই ফুলবাড়িয়ে থাকতো না, বল যে কালকে আমি সকালবেলা 12টা-1টার দিকে আসবো, তুমি তোমার লাগেজ টাগেজ গুছাই রাখবা, আসার সময় আমি তোমার একবারে নিয়ে আসবো। পরে চাচু আমার বাসার ওখানে গিয়ে একবারে আমি লাগেজ টাগেজ নিয়ে ফুলবাড়িয়া চলে গেলাম। আমি যে কি ঘটতেছে আমি এটা এনজয় করতেছি, ঘটাটাকে এনজয় করতেছি, কিন্তু আমি যে হিরো হবে এটাকে এনজয় করতেছি না। কিন্তু আমার কাছে একটু কৌতূহল লাগলো সবকিছু। তাই গেলাম, যাওয়ার পরে ওখানে মুস্তাক ভাই ছিল ফাইটের, ওখানে ডেকে রাখছে। আমাদের মঞ্জু ভাই নাচের, ওনাকে ডেকে রাখছে। আর মিন্টু ভাই নাম করে একজন অ্যাক্টিং শিখাইতো, চিনে কিনা জানি না, মোহাম্মদপুর বাড়ি, তাকে ডেকে রাখছে। সবাইকে সবার রুম ভাগ করে দিল, আমাকে ওই সাইডের দোতলাতে ওই কিনারের রুমটা দিল, সবাইকে রুম ভাগ করে দিল, আজকে থেকে প্র্যাকটিস শুরু। আমার কি কি প্রবলেম আছে, আমার ফ্যাট কম ছিল, আমি মোটা, আমি স্বাস্থ্যবান ছিলাম না। আমাকে পান্তা ভাত খেতে হবে সকালে, রাতের বেলা ভাত খেতে হবে, 3 বেলা ভাত খেতে হবে, সব মাংস লাগবে, কত কিছু। হ্যাঁ, তাই এই শুরু হলো প্র্যাকটিস।
চিন্তা করলাম হয়তো বা 4-5 দিন প্র্যাকটিস করে শুটিং করবে। দাদা পুরো একটা বছর ওইখানে কেটে গেল আমার। আচ্ছা, 2টা ঈদ কেটে গেল আমার, ওইখানেই আছি আমি। আচ্ছা, শুরু আর হয় না। এই তো আমি তো আমার তো খুব খারাপ লাগা শুরু করলো জিনিসটাতে। কি হলো ব্যাপারটা? আর আস্তে আস্তে আমার একটা বছর হতে কি হলো, আমি মানুষকে চিনতে পারলাম। একমাত্র চাচু ছাড়া ওইখানে 80% মানুষই, এখনো বলি, আমি ওপেন বলতে পারি, আর ছিল আকবর স্যার। আর ওইখানকার সারাউন্ডিং যতগুলো মানুষ ছিল সবগুলো মানুষ সেলফিশ, এবং ওনাদের কথার সঙ্গে মুখের সাথে জবানে কোনো মিল নাই। মানুষের পিছনে এক কথা বলবে, সে যত বড় ডিরেক্টরই বলেন না কেন, আপনি যত বড় প্রোডাকশন বয় ম্যানেজার বলেন না কেন, যত বড় মিউজিক ডিরেক্টর বলেন না কেন, ওইখানে যায়নি এমন কেউ নাই একটা বছরে। এবং ওনাদের 2 রকমের ফেস, ডাবল ফেস। এটা আমি এক বছরে পুরো মুখস্থ করি। এটা ভালো হলো একদিক দিয়ে, ভালো জানা হয়ে গেল। আমার কানে মানে তখন, মানে তুমি এটা বলছো কেন, মানে তখন এরকম কি হয়েছে যে মানে হয়তো ওয়াদা দিয়ে ওয়াদা রাখেনি না, এরকম বলছি। আমি শেষ করি। চাচুর সামনে যখন আমাকে দেখতেছে, তারা আমাকে নিয়ে অনেক ভালো ভালো মন্তব্য করতেছে। আমার কাছ থেকে সরে গিয়ে যে প্রোডাকশন বয়টা আমাকে সারাদিন খাওয়াচ্ছে, যে প্রোডাকশন বয়কে আমি ভালোবেসে বুকে টেনে নিছি, তার কাছে যাই বলতেছে, হুদাই ওরে নাকি সাকিব বানাইবো, ওরে নাকি এই বানাইবো, ওরে নাকি এই বানাইবো। হুদাই সেই আমার রুমে আসতেছে, আমার সঙ্গে বসতেছে, খাচ্ছে, সেই আমার প্রশংসা করতেছে। অনেক ডিরেক্টর আছে আমার ইন্ডাস্ট্রিতে, অনেক বড় ডিরেক্টরও আছে, সে আবার গিবত করতেছে আমার পিছনে গিয়ে। তখন আমার জিনিসগুলো হইলো যে এখানকার মানুষই এরকম। এখানকার মানুষের সাথে কাজ করতে গেলে তোমাকে 80% চামচামো করতে হবে, হ্যাঁ, একদম তার মতো হয়ে থাকতে হবে। তখন আমার কাছে ইগোতে লাগলো। তখন আমি তো এই সম্পর্কে আমার ধারণা নাই, যে আমি BBA করলাম, MBA করব, বাইরে যাব, আমার আয়ারল্যান্ডের ভিসাও মোটামুটি রেডি, চলে যাব। আর আমি এখানে কোন দুনিয়াতে এসে পড়লাম। আমার মনে হলো যে এখন যদি আমি ভেগে যাই, আমি চাইলে ভেগে যেতে পারতাম। চাচুরে বলতে পারতাম, চাচু আমি বাসায় যাব, বাসায় গিয়ে আমি 5 দিনের ছুটি নিয়ে আসবো, আমি আর আসবো না। একটা মানুষের ইন্টারেস্ট না থাকলে সে জোর করে কখনোই করবো না। চাচু এর ভিতরে উইকলি পেমেন্ট করতেছে 3 জনকে, আমার সামনে পেমেন্ট করতেছে। অলরেডি আমার পিছনে 20 লাখ টাকার উপরে খরচ হয়ে গেছে, এবং প্রতিটা পেমেন্টে আমার রুমে বসেই দিচ্ছে। মামুন এনে টাকা দিচ্ছে, আমার স্যার আমার কাছ থেকে নিচ্ছে টাকা, আমি ধরতেছি না, মানে আমার সামনেই নিচ্ছে। এটার প্রতি না, তার প্রতি আমার আলাদা একটা শ্রদ্ধাবোধ কাজ করলো, যে এই মুহূর্তে আমি তাকে চুনকালি দেওয়া ছাড়া কোনো কিছু না। আমি ছবি শুটিংটা শেষ করবো আর আমি ভেগে যাবো ইন্ডাস্ট্রি থেকে, কোনোদিন আর আমি ইন্ডাস্ট্রি, এরকম একটা অবস্থা। তাই করলাম আমি। অনেক কষ্টে ছবি শুটিং শেষ করলাম। শুটিং শেষ করে চাচু প্রথম শট শুটিং করালো। চাচু বলে দিছে যে আমার ক্যান 10টা নষ্ট হবে, মানিক ভাই 10টা ক্যান নষ্ট হবে, দরকার ওর এক শটে, কিন্তু প্রতিটা শট পারফেক্ট চাই। স্যার আমার শুটিংটা করলো। আমি ওপেন বলি যে স্যার আপনি আমার সাথে ভালো করেন না। শুটিং করলো, 2টা শট আমার কাছে পছন্দ হয়নি, শট আমার কাছে পছন্দ হয়নি, সে বলল যে সে রেখে দিল। ওকে, আচ্ছা, তো এটা তো তোমার ক্যারিয়ারের জন্য খারাপ হবে। ওকে রেখে দিল। আমার হাঁটা চলা, ক্যামেরার সামনে এতগুলা মানুষ, এত বড় বড় ক্যামেরাম্যান, এত বড় বড় মানুষ, এগুলো তো কখনো আমি দেখি না। আমি প্র্যাকটিস করছি রুমের ভিতরে, ড্রয়িং রুমে, কিন্তু আমি ক্যামেরার সামনে তো যাইনি। সো চাচু বলে দিয়ে গেছে আমার সামনে যে মানিক ভাই 10টা ক্যান শেষ হবে ওর এক শটে, কিন্তু শট আমি পারফেক্ট চাই। শুটিং শেষ করলো, শেষ করে সাথে সাথে ওই শটটাই তৈদ ভাইয়ের কাছে পাঠাইলো। ওই সময় নিয়ে গেল, এডিটিং করো। এডিটিং করে নিয়ে আসছে, বলল মানিক ভাই আপনি কি করছেন, এ তো শর্ট হয়নি, পোলার তো এইটার প্রবলেম, পোলার তো হাঁটাতে প্রবলেম, পোলার তো এটাই প্রবলেম। কেউ অ্যাক্টিং পারে না, অ্যাক্টিং, আমি ক্যামেরাতে বলতেছি, ওই অ্যাক্টিং পারে না। তা মুখে একটা বকা দিয়ে বললো এতদিন কি ছিড়ছে, মানিক বললো তুমি যে না মানিক ভাই কিন্তু মিন্টু ভাইকে দিছে, মিন্টু ভাইকে কিন্তু মানিক স্যারই দিছে। তা বললো এতদিন কি শিখছে, কি শিখাইছে। আজকে 1 বছর পরে তুমি যদি বলো যে অ্যাক্টিং এর রেজাল্ট হয়, তাহলে 1 বছর কি করলো। তা আমি তাকে দেখলাম, সে আমাকে বলল, সে সেটে বলে গেল যে 100টা শট হলেও ক্যান 10টা শেষ হবে। এটা কি যে ডিরেক্টরের কথা আমরা বলছি, সেই ডিরেক্টরের কিছুটা মানে উদ্দেশ্যমূলক, উনি চাইনি যে একটা নতুন হিরো আসুক, উনি চাইনি। ওনাকে আরো অনেকেই অনেক ধরনের কথা বলছে, ওনাকে অনেক ধরনের অনেক অফার দিছে, ওনাকে আমার কানে আসছে যে মানুষগুলোর সাথে উনি বসে থাকেন, যে মানুষগুলাকে আমার আরো আদার্স হিরোরা যারা নক করে, তারা বলল যে মানিক ভাই আপনি ওখানে থাকলে আর একটা হিরো ঢোকে কিভাবে। আচ্ছা, উনি এটা গসিপ করছে বৈশা।
Okay. গসিপ করলে আমার লোকগুলাই তো তার পাশে, যারা আমাকে প্র্যাকটিস করালো একটা বছর, যে লোকটা যে ফাইটের অ্যাসিস্ট্যান্ট যিনি একটা বছর আমি কি তার আপন হইতে পারি নাই? আমার বাসা থেকে খাবার যাচ্ছে প্রতিদিন, খাবার তো চাচু করতেছে, মায়ের ভালোবাসা তো আছেই। আমার ভাগনা থাকতো প্রতিদিন স্পেশাল খাবার, মিরপুর থেকে ইয়েতে যেতে কতক্ষণ সময় লাগে, ফুলবাড়িয়া যেতে, প্রতিদিনের স্পেশাল খাবার আমার বাসা থেকে রান্না করে পাঠাতো আমার পুরা টিমের। তো একটা বছর তো তারাকে আমি ভালোবাসা দিয়ে ভালোবাসা অর্জন করছি, অবশ্যই তাদের তো একটা ব্যর্থতা যে একটা বছর কি করলো জয়ের পিছনে, তারা তো চাইবে ভালো কিছু আসুক, এক বছর তো তাদেরকেও পেমেন্ট দেওয়া হয়েছে। তা যে ক্ষেত্রে এই ধরনের ডায়লগসগুলা স্যার দিল ওপেনলি, স্যার তো বলে ফেলছে যে আমাকে এই ফোন করছে, বলে মানিক ভাই আপনি থাকতে আর কি ঢোকে কিভাবে, তার সাথে এই কথাগুলো অনেক মিলে গেল। চাচু বললো যে তাকে যে মানিক ভাই 10টা ক্যান্সেল শেষ হবে, একটা শট যেন পারফেক্ট না হলে হিরো যেন শট আপনি না নেন। 2টা শট নিয়ে আমি নতুন ছেলে, আমি বুঝে ফেলছি যে আমার শটগুলো ওকে হয়নি, কিন্তু স্যার ওকে করে দিছে। তখন তো বুঝে গেলাম যে এখানে আমার দ্বারা সম্ভব না, এই যুদ্ধে আমার টিকা সম্ভব না। ছবি শেষ হলো, আমি গায়েব। আমি আবার মুম্বাইতে চলে গেলাম, আমি যেখানে স্টাডি করতে গেলাম, চাচুর ওখানে চলে গেলাম মুম্বাইতে। ঠিক 2 বছর পরে আসছি, 12-14-তে আসছি। আচ্ছা, আসার পরে একটা গ্যাপ, 2 বছর একটা গ্যাপ। আসার পরে আমাকে শামসু ভাই নক করলো, আর রিজভি ভাই আর খোকন ভাই, খোকন ভাই, ওনারা 3জন মিলে একটা ছবি করছিল, আপনি জানেন, ভালোবাসলে দোষ, জানি। তার একটা নতুন ইনোসেন্ট ছেলে খুঁজতেছে, এবং সেটা তুমি। হ্যাঁ, হুট করে বললো যে আমরা ইনোসেন্ট একটা ছেলে খুঁজতেছি এবং নতুন, তোমার অ্যাক্টিং জানা লাগবে না, কোনো সমস্যা নেই। প্রবলেম, আমি বললাম যে আমাকে মাফ করে দেন, আমি আর করতে চাই না। কি একটা ছবি করে তুমি চলে যাও, একটা করে শখের বিষয়। তাই শখের বিষয় একটা করতে আসছি, হুট করে আমার খুব ক্লোজ বড় ভাই বাবু ভাই, সে ডাক দিয়েছে, মিয়া আপনি কই? আমি বললাম বাবু ভাই এখানে আমি আছি। দ্রুত 4টার মধ্যে চলে আসেন, ওয়াজ আলী সুমনের সাথে আপনার একটু কথা আছে। উনি তো এই টাইপের মানুষ। ডাক দিল লিগ রোডের বাসায়, গেলাম সুমন ভাইয়ের ওখানে, বলছে ভাই আজব প্রেম ছবিটা তোমার একটু করো, তুমি বাপ্পি আঁচল একটু করে দাও। তাই দুষ্টামি করে এলাম, যা করি, এটাই করি, এটাই লাস্ট, আর করবো না। আজব প্রেমের প্রথম লট শুটিং শেষ হইতে হইতে বল যে জয় তোমার কাছে গল্পটা পাঠাচ্ছি, তুমি আর সাকিব খান গল্পটা দেখো। হিটম্যান গল্পতে মানে টোটালি তো আমি আর ভাই, কেউ নাই, 2টা পার্ট, আমার পার্ট ক্যান্সেল হলে ভাই পার্ট ক্যান্সেল, কোনো অপশন নেই একজন আরেকজনকে আলাদা করার। ওকে দাদা, ওকে স্যার, ঠিক আছে। আমাকে সাইন করে 4টা ছবি নিয়ে শুরু করলাম কাজ। এরপরে মনে হলো যে আমার পুরো ধারণাই ভুল, খারাপের মধ্যে ভালো বেশ কিছু লোক আছে। ইন্টারেস্টিং। যাক, এইভাবেই, এটাই আসলে জীবনের গল্প, কত রকমের কিছু হয়। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্টে, ঠিক আছে? প্রিয় দর্শক, আমরা বলেছিলাম সত্যি তাই, যে জীবনের গল্প আছে বাকি অল্প। জয়ের জীবনের একটা পার্ট আমরা শুনলাম, এবং এই গল্প আরও বাকি আছে এবং আরও বাকি থাকবে। আগামী জীবনটাও জয়ের অনেক রঙিন হোক, অনেক সুন্দর হোক, ভুল বুঝাবুঝির অবসানও হোক। হ্যাঁ, সবাই যে ইন্ডাস্ট্রির খারাপ এটার একটা ধারণা জয়ের ছিল, এটাও চেঞ্জ হয়েছে। এখন জয় ইন্ডাস্ট্রিকে ভালোবাসে, ইন্ডাস্ট্রি জয়কে ভালোবাসে 100%। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী যে সেগমেন্টটা, সেই সেগমেন্টের নাম হচ্ছে যদি কিছু মনে না করেন। যদি কিছু মনে না করেন যে সেগমেন্টটা, সেই সেগমেন্টে আমি একটা প্রশ্ন রাখতে চাই জয়ের কাছে, যে যখন হিটম্যান হলো শাকিব খান, বাংলাদেশের ইন্ডাস্ট্রির মেগাস্টার, তো তার সাথেই কাজ যদিও বা, কিন্তু কোনো ইনসিকিউরিটির জায়গা কি জয়ের ছিল কি ছিল না? ছিল ভাই, অনেক। ওটাই আমি জানতে চাই, যে মানুষ তো সাধারণত বাজে রকমের অভিজ্ঞতা ছিল। একটু ওই, তুমি যদি কিছু মনে না করো, দর্শকরাও কিছু মনে করবে না, একটু বলো শুনি অভিজ্ঞতা, বাজে অভিজ্ঞতা শুনবো। ইন্ডাস্ট্রি সবে আমার ভাই, আমার ডিরেক্টর আমার পিতা, এটা নর্মাল হিসাব। আমি সবাইকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু ইন্ডাস্ট্রিটা এটাই ইন্ডাস্ট্রি। এইভাবে আজকে হয়তো বা আমি স্ট্রাগল করছি, কিন্তু আমার যেটা করার কথা ছিল না, আমার যেটা হওয়ার কথা ছিল না, আমি সেটাও করেছি। এবং ইভেন প্রতিটা আর্টিস্ট ইন্ডাস্ট্রিতে যতদিন থাকে ততদিন স্ট্রাগল করতে হয়। এটা নতুনদের জন্য বলা, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিটাতে আমি মনে হয় পৃথিবীতে এত সুন্দর করে এই প্রজন্মে সোনার চামচ মুখে দিয়ে আসছি,
মনে দীপজল সাহেব আমাকে আমার পিছনে এত টাকা ইনভেস্ট করে আমাকে নিয়ে আসছে, তৈরি করে নিয়ে আসছে, যেখানে ইন্ডাস্ট্রিতে গেটের ইন্ডাস্ট্রির ভিতরে ঢুকতে গেলেও একজন মানুষের জীবন জীবন দারোয়ানকেও কনভিন্স করতে হয় কখনো কখনো। সেখানে আমার কাছে অনেক বড় একটা তিক্ত অভিজ্ঞতা ছিল হিটম্যান, এবং আমার লাইফের ভালোবাসার ভালো লাগার বড় একটা ক্যানভাস ছিল হিটম্যান। বাট ওই তিক্ত অভিজ্ঞতাটা আমি না পেলেও হয়তো বা আমার জন্য অনেক ভালো ছিল। সেটা হচ্ছে যে ছবিতে আমার সঙ্গে কথা হয়েছে তোমার 2টা গান, সাকিবের 2টা গান, একটা আইটেম সং, সব কথা কমপ্লিট। আমি ওইভাবেই আসছি কাজ করতে। ভাইয়া শিডিউল দিতে পারছিল না, ভাইয়ার গানের শুটিংটা হয়নি, আমার গানের রেকর্ডিং হয়ে গেছে, ওয়াজেদ আলী সোনু আমাকে গান শোনায় দিছে। ইভেন আমার আইটেম গান যেটা, সেই আইটেম গানটাও আমার আর সিনশিলার উপরে ছিল, দেখ না ও রশিয়া, অনেক হিট একটা গান, সুপারহিট গান। ঈদের আগে আমাদের শুধু একটা গান দিয়ে 65টা হল বুকিং করা হয়েছে, ট্রেলার বানানো হয়নি, গানের শুটিং করানো হয়নি, কিচ্ছু হয় নাই, শুধু গানটা দিয়ে করা হয়েছিল। সেই গানের শুটিং করা, আমার ড্রেসের সব রেডি করা হয়েছে A to Z। আমি জানতে পারলাম যে আমার একটা গান ভাইয়া পছন্দ করছে, এরকম কিছু বুঝাইলো। ওকে, মানে তোমার জন্য যে গানটা তৈরি করা চিত্রায়িত হবে বলে এরকম বুঝাইলো আমাকে ওয়াজেদ আলী সুমন ভাই, এরকম বুঝাইলো। তা যখন বুঝালাম কোনো সমস্যা নেই, তোর জন্য আরেকটা গান আমি রেডি করছি। তো রেডি করছি বললো আমাকে, আমি বললাম যে ঠিক আছে, কোনো সমস্যা নেই, নো প্রবলেম, আমার হইলেই হয়েছে, ভাইয়ের সাথে আছি, এটাই অনেক কিছু, এত বড় ডিরেক্টরের কাজ করতেছি। ঈদ চলে আসলো, কাছাকাছি হয়ে আসলো, ভাইয়ারা গানের শুটিংও করে আসলো। তোমার গানের কোনো খবর নাই? আমার তো একটা সেটে করলে দেখ গেল, আমার গানে কোনো খবর নাই। আমি কথা বলতেছি স্যারকে, ভাইয়াকে বললাম ভাইয়া শুটিং কবে, এই কবে, তোরে জানাইতেছি, এই বলতে বলতে ছবির ট্রেলার হয়ে গেল। আচ্ছা, ট্রেলার হয়ে গেল। আমি বললাম কি অবস্থা, কয় একটু প্রবলেম হয়েছে, বাট শুটিং হবে তোর গানের। আচ্ছা, শেষ, আমি ওই আশায় আছি, ছবি রিলিজ হয়ে গেল। আর তো কিছু বলার না, এরপরে তো কিছু বলার নাই, আর কিছু বলার নাই। আমি অনেক বেশি এনজয় করে ফেললাম। আরো কষ্টের বিষয় কিটা জানেন, সেটা হচ্ছে আমি যখন ডাবিং করতে গেলাম, ডাবিং করার সময় আমার খুব মানে একটা আর্টিস্ট ন্যাচারাল কান্নার একটা ব্যাপার আছে, আর একটা আর্টিস্টের গ্লিসাইন দিয়ে কান্নার একটা ব্যাপার আছে। আমাকে তুমি কাঁদতে বলবো, আমি 4 থেকে 5 মিনিটের ভিতরে আমি কান্না করবো, আমি তোমার দিকে তাকাই কান্না করব। হ্যাঁ, মানে আমার চোখ দিয়ে পানি পড়বে, আমি সেটা আল্লাহর রহমতে আমি এটা ট্রাই করে করে রপ্ত করছি। আরেকটা আছে, সেটা হচ্ছে মন থেকে কান্না, অ্যাক্টিংয়ের কান্না না। আমি একটা সিন ছিল যে আমি অনেক আহত হয়ে পড়ে আছি হসপিটালে, তখন আমার বাবা নাই, আমরা দুজনই, আমি সাকিব ভাই যখন আমার কাছে আসে, সে আসার পরে দুজনের একটা ড্রামা ছিল। আচ্ছা, আমি সেটা কোনো গ্লিসারিন ইউজ করি নাই, কোনো কিচ্ছু ইউজ করি নাই। আমি ফিল করেছি ওই মুহূর্তে সাকিব ভাই আমার লাইফের একটাই ভাই, আর কোনো ভাই আমার লাইফে নাই। উনি আমার বড় ভাই, বাবা মারা যাওয়ার পরে আমার বাবাও মারা গেছে, রিয়েলি আমার বাবা নাই, সত্যিও আমার বাবা নাই, মিলে গেছে ক্যারেক্টার আমার বাবা নাই, আমার সবকিছু সেই। আমি ওই সিনটা আমি একদম মন থেকে করছিলাম, আমি ডামিং এ যে সিনটা পাইনি, নাই, ওটা নাই। ওকে, আচ্ছা, ডাবিং এর সিনটা নাই। আমি ডিরেক্টরকে জিজ্ঞেস করলাম সিনটা কই, স্যারকে বললাম, যে ওটা তো তোর গানের আগে সিন ছিল, তো গানের আগে সিন ছিল, এরপরে ড্রামা করার পরে নায়িকারা আসার পর সে সিনটা হয়েছে, গানের আগে সিন ছিল, নায়িকারা আসে, নায়িকাকে দেখার পরে তুমি নায়িকাকে দেখে ফ্ল্যাশব্যাকে চলে যাবা, এটাই সিন ছিল। কিন্তু ড্রামাটা কাটার লজিকটা কি, আমি নতুন, আমাকে লজিক দিয়ে বুঝাইলো, কিন্তু আজকে আমার 22 মুভিজ শেষ, কিন্তু এখনো আমি সেই লজিকটা শেষ করতে পারি নাই। এটা কি এরকম হয় যে, এরকম হতে পারে যে যেহেতু সব জায়গায় সিন্ডিকেশন আছে, হ্যাঁ, সে আমাকে ডাইরেক্টলি বলছে, জয় আমি পরিস্থিতির শিকার, যেহেতু ভালো হয়ে গেছে, সে আমাকে তাকে যখন আমি সবকিছুতে গানটা যখন হইলো, ইভেন আরো কাহিনী শোনেন, আপনি এখনো আপনার ফোনটা ধরেন, আপনি হিটম্যান ছবিতে গানে যান, একটা গান আছে আসিফ ভাইয়ের, সেই গান আমার হিটম্যানের ফুটেজ আমার আর এক ছবির। তাই কেন? তুমি দেখো দাদা, আমি ওপেন বলবো, এটা তুমি দেখো, মানে এই কনস্পিরেসি গুলো কেন? মানে আমাকে গানটা দেওয়ার কথা ছিল, গানটা সে দেয়নি। যখন তাকে আমি ফোর্স করলাম যে আমি তো ওয়াজেদ আলী সুমন ভাইয়ের ছবি করি নাই, সময়কে আমি বললাম, বলে যে ভাই আমি পরিস্থিতির শিকার। এটা তো চিট করা,
100% চিট করা। তুমি তো চিটেড হলো, আমি তো চিটেড হয়েছি। আমার কথা যে আমি নতুন হোক পুরাতন হোক, আমার সাথে কথার সাথে কাজের মিল থাকতে হবে। হ্যাঁ, আগেই বলে তুমি একজন মানুষের মন ভাঙার অধিকার তোমার কারণ নাই। আমার হচ্ছে আমি যেহেতু একজন আর্টিস্ট নিজেকে মনে করি, দাদা আমি যেহেতু আমার একজন আর্টিস্ট আমি নিজেকে মনে করি, সেহেতু এটাই আমার ক্ষুধা। টাকা পয়সা আমার ক্ষুধা না, কিন্তু আমার ক্ষুধা হচ্ছে আমি এই ক্যারেক্টারটা কিভাবে সুন্দর করে প্রেজেন্ট করব। আমি এই নাচের গানে কতটা পারফেক্টভাবে সুন্দর করে নাচবো, আমি এই রোমান্টিক গানে কতটা সুন্দরভাবে এক্সপ্রেশন দেবো, এটা হচ্ছে আমার ক্ষুধা। আমার টাকার ক্ষুধা না। তো আমার তো ক্ষুধা মিটলো না সেখানে। ক্ষুধা তো মিটলো না। দেখো আমরা যেটা আমি ভাবি অ্যাজ আ ডিরেক্টর, যে যখন একটা পারফর্মারের পারফরমেন্স ভালো হয়েছে সেটা যদি আমি কেটে ফেলি, এটা তো আমার সিনেমারই অঙ্গহানি হয়ে গেল। তোমাকে তো ঠকানো হলোই, সিনেমারও কিন্তু অঙ্গহানি হলো। তো সেই জায়গায় কারুর প্ররোচনায় বা কয়েকজনের প্ররোচনায় যে কাউকে আর ভালো করতে দেয়া যাবে না। আমি তো অনেকের সাথে কাজ করি নাই, মোটামুটি যাদের সঙ্গে কাজ করেছি, যাদের সঙ্গে মোটামুটি করেছি আর কি, তাও তো মোটামুটি বড় মাপে এক একজন ডিরেক্টর। তা এই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে সিরিয়াসলি, দাদা তুমি তো দাদা আসোই, তোমার তো অনেক বড় একটা ফ্যান আমি, অনেক বড়, সে পথের পেঁচালি থেকে ফ্যান আমি। আর আমার অনেক, তুমিও জানো আমার অনেক বড় স্বপ্ন আমি তোমার কাজ করবো। আমি তোমাকে অনেকবার বলছি দাদা, আমার কাছে মনে হয়েছে মালেক আফসারি একজন গার্ডসাল একজন ডিরেক্টর। আমার কাছে মনে হয়েছে, তার কাছে আমি অনেক ঋণী। জায়েদ খান হচ্ছে ছবির প্রডিউসার, জায়েদ ভাই ছবির হিরো, জায়েদ ভাই একটা জায়গা থেকে অন্তর্জালাতে বলতে পারবে না যে যেখানে জায়েদ ভাই আমার থেকে উপরে কোনো কিছুতে ইনফ্যাক্ট ইনফ্লুয়েন্স করে জোর করে ঢুকাই নিতে পারছে। ইফ আই এম নট রং, আমি ছবিটা দেখে তোকে ফোনও করছিলাম 100%, মনে আছে? হলের ভিতর থেকে ফোন। হ্যাঁ, আমি মধুমিতা সিনেমা হল থেকে বেরোলাম, বেরিয়ে তোকে ফোন করেছিলাম যে ছবির হিরো সে হতে পারে, জায়েদ ভাই আমাদের খুব কাছে। কিন্তু সে কিন্তু চাইলে কিন্তু অনেক কিছু করতে পারতো, ছবিটা অনেকবার দেখছে সে, অনেক কিছু করতে পারতো। সেই জায়গাটাতে আমার মনে হয় যখন একজন ডিরেক্টর স্ট্রং থাকে, এটা তো তার প্রজেক্ট ভাই। স্ক্রিনে উনি যখন, তুমি যখন লেখো, তুমি যখন স্ক্রিপ্টটা পড়ো দাদা, তুমি স্ক্রিপ্টটা পড়ার সময় আগে 35 এর স্ক্রিনে দেখো না দাদা? দেখি, হ্যাঁ ডেফিনেটলি, দেখে দেখেই তো লিখি, তখন দেখে আগে দেখি পরে লিখি। এটা তো আমার আগে তোমার স্বপ্ন দাদা। এক্স্যাক্টলি, ট্রু, ভেরি ট্রু। আর এই জায়গাতে আমি একটা শেষ প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে একটা খুব অ্যাম্বিশাস প্রজেক্ট হলো, এবং এই ধরনের প্রজেক্ট যার জীবনে আসে, কারণ বাংলাদেশের সিনেমার বর্তমান যে অবস্থা সেটা একটু ভঙ্গুর অবস্থা, সেখানে প্রেম প্রীতির বন্ধন নামে একটা মানে চারিদিকে মানে ঢিডি পড়ে গেল কিন্তু এই ছবি নিয়ে। এত বড় বাজেটের ছবি, কিছু কিছু মানুষের চক্ষুশূল হয়েছো তুমি, যে জয় চৌধুরী এত বড় প্রোডিউসার কই পাইলো, বা জয় চৌধুরী, এটা তো আমার প্রোডিউসার না, জানি না, মানে আমি বলতে চাচ্ছি জয় চৌধুরী। আরেকটা জিনিস তোমাকে ক্লিয়ার করি দাদা, সেটা হচ্ছে এই 22টা মুভি আমার শেষ হলো, ছোট প্রোডিউসার হোক বড় প্রোডিউসার হোক, ছোট প্রোডিউসারের টাকা 50 লাখ, এটাও তো টাকা, অবশ্যই টাকা। বড় প্রোডিউসার 2 কোটি, এটাও তো টাকা, সবই টাকা। প্রথম প্রোডিউসার থেকে 22 নম্বর প্রোডিউসার পর্যন্ত কারোর সঙ্গে আমার কখনো আগে দেখা হয়নি ছবি শুটিং এর, সাইনিং এর আগে ছাড়া। ভালো, ওইটা বলতে চাচ্ছিলাম যে যখন এই বড় ছবিটা হচ্ছে অ্যাম্বিশাস প্রজেক্ট, ওখানেও কি ছবি রিলিজের সময় ওখানে আমি যতদূর বুঝেছি যে ওখানে যিনি প্রযোজক এবং পরিচালক ছিলেন তার কিছু ভুল ছিল, ভুল সিদ্ধান্ত ছিল, অনেক ভুল সিদ্ধান্ত। উনি হচ্ছে একরোখা একজন মানুষ। হ্যাঁ, সে সিনেমার লোক ছিল কি ছিল না ওটা পরের কথা, কিন্তু তার ডিসিশনগুলোর জন্য একটা ভালো প্রজেক্ট কিন্তু 100% দাদা। দাদা সিরিয়াসলি তোমাকে বলবো, তুমি তো হলে গিয়ে ছবিটা দেখেছো? ওটাও দেখেছি। ছবিটা যেহেতু দেখছো, প্রিমিয়ারে দেখেছিলাম, আমরা একসাথেই দেখেছিলাম। একদমই নিম্নমানের ছবি তো নিশ্চয়ই না, ভরপুর একটা বাজেটের ছবি ছিল, সবকিছু একজন 90s এর ফুল ফ্লেভারটা দেওয়ার জন্য যতটুকু দরকার করা হয়েছে। আর দাদা আমি কিছু হলে গিয়েছি ছবি দেখতে, দাদা আমি দর্শকরা যে এত বেশি এনজয় করেছে বলার বাইরে। ছবিটা যখন ইউটিউবে, যখন সাইফুল ভাইয়া যিনি, যার কাছে ছবিটা 10 দিনে 12 মিলিয়ন মানে মিলিয়ন পার হয়েছিল, মিলিয়ন পার হয়েছিল 10 ডেজের। সো এটা বিশাল একটা ব্যাপার ছিল, আর ওইখানে প্রতিটা কমেন্টস অনেক পজিটিভ ছিল। তা আসলে এটা রিভিউতে এরকম হওয়ার কথা ছিল না। আমার মার্কেটিংটা তো আমি করতে পারি নাই। উনি ওনার মতো করে ঈদে রিলিজ দিবে, ঈদের 1 সপ্তাহ আগে উনি ডিসিশন নিয়েছে ঈদে রিলিজ দিবে, যেখানে অলরেডি সব ছবির বুকিং হয়ে গেছে। আপনি ডিসিশন নিলেন যে আপনি ঈদে রিলিজ দিবেন, ছবির আপনাকে কেন দিতে হবে? বড় স্ক্রিন প্লের জায়গায় সবচেয়ে বড় ভুল কোনটা ছিল আমি তোমাকে বলে দিই। ছবির একদম শেষের দিকে উনি হয়তো ভাবলেন যে জয় চৌধুরীর পাশাপাশি আমি একটু নায়ক হই। উনি যখন স্ক্রিনে অ্যাপিয়ার করলেন এবং বললেন
যে এটা আসলে একটা শুটিং ছিল, এই ছিল সেই ছিল, ওটা একটা ডিজাস্টারাস ডিসিশন। না, এটা নিয়ে আমরা অনেকবার কথা বলেছি। তখন যখন শুটিং হয় তোমরা তখন বলো না কিছু? আমি মিশা ভাই আমরা সবাই বলেছি, মিশা আঙ্কেলও তো ছিল, আমি মিশা ভাই সবাই বলেছি যে এটা কি ওইটা নিয়ে। হচ্ছে। এখন ওনার স্বপ্ন, উনি এভাবে ছবিটা করবে, আচ্ছা। উনি একজন প্রযোজক, একজন ডিরেক্টর, কিছু বলারও নেই। সো ওনার স্বপ্ন ভাঙাটা আমাদের অধিকার নাই, সো এখানে আর কিছু বলার নাই। যাই হোক, আমরা স্বপ্নের আরো গল্প শুনবো। কিছু কিছু স্বপ্ন আসলে ভাঙার কোনো অধিকার থাকে না, কিন্তু একটা অধিকার আছে, আমরা পরের সেগমেন্টে যাওয়ার, ওইটা আমি যাই, ওই অধিকারটা আমি ফলাই। প্রিয় দর্শক, আসলে যেটা কথায় চলে এসছে, মানুষ কখনো কখনো কিছু কিছু ভুল করার পরে পস্তায়। আমার মনে হয় পস্তানোর আগে যদি ভুলটা শুধরে নেওয়া যায় তাহলে মনে হয় বেটার হয়। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানের শেষ যে ভাগটা, সেই ভাগটিতে, যে ভাগটির নাম হচ্ছে যাহা বলিব সত্য বলিব। জয় চৌধুরীর কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে বলা হয় যে বিবাহিত নায়ক যারা থাকে তাদের মার্কেট, যদি জানে কোনো দর্শকরা যে ছেলেটি বা মেয়েটি বিবাহিত, তাহলে তার মার্কেট পড়ে যায়। জয় চৌধুরীর টেক কি? জয় চৌধুরী কি ভাবে? এটা কি সত্য না মিথ্যা? আমার কাছে মিথ্যা মনে হয়। আচ্ছা, আমার ছবি কেমন চলছে না চলছে, আমাকে এই মানে আমার দর্শকরা আমাকে কিভাবে নিচ্ছে, এটা শুধু 35-এর স্ক্রিনেই মাপকাঠি করা উচিত, এবং সেটাই করে থাকে। তাই যদি না হতো আজকে শাহরুখ খান থেকে শুরু করে আমির খান সুপারস্টার হতে পারতো না। এরপরে বাংলাদেশে মান্না ভাইকে আপনি ফেলে দিতে পারবেন না, মোটেও না। মান্না ভাই সুপারহিট ছবিগুলো কি সে আনম্যারিড ছিল? না, তখন ম্যারিডই ছিলেন, অবশ্যই ম্যারিড ছিলেন। কাঞ্চন ভাইয়ের কথা ফেলে দিতে পারবেন আপনি? না, রুবেল ভাইয়ের কথা ফেলে দিতে পারবেন? প্রশ্নই আসে। আজকে আমাদের, যাই হোক, আমাদের বড় ভাই হোক, যাই হোক, যিনি হোক, হয়তোবা উনি এই ট্রেনটা চালু করেছেন, হইতে পারে এরকম, যার জন্য আমাদের ইয়াং জেনারেশন অনেক হিরোরা এটা ফলো করে। বাট আমার কাছে মনে হয় যে আমার ওয়াইফ আছে, আমার বাচ্চা আছে, এটা তো আমার গর্বের ব্যাপার, ভালোবাসার বিষয়, এটা ভালোবাসার বিষয়। আমি এদেরকে নিয়ে অনেক বেশি দেখানোটা ইম্পর্টেন্ট না, কারণ আমাকে এদেরকে নিয়ে গসিপিং হয়, কেউ আমাকে পছন্দ করে, কেউ আমাকে পছন্দ করে না, নেগেটিভ গসিপিং করতে পারে, সেটা আলাদা ফ্যাক্ট। কিন্তু আমি অস্বীকার করব এটা আমার কাছে যায় না। আসলে এটা ব্যক্তিত্বের সাথে, একজন পুরুষ মানুষের ব্যক্তিত্বের সাথে যায় না যে আমার বাচ্চা আছে থেকেও নাই, আমার ওয়াইফ থেকেও নাই। এটা আসলে আমার সাথে, আমার মনে হয় না একজন শিক্ষিত এবং যার মনুষ্যত্ব আছে খুব ভালো কথা বলেছো। এবার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে নীর যখন, যেহেতু সেও ফিল্মের সাথে জড়িত বা জড়িত ছিল এক সময়, তো যখন জয়কে আলাদা করে কোনো হিরোইনের সাথে রোমান্টিকতায় ভরপুর কোনো সিকোয়েন্সে দেখে, নীরের ইয়েটা কি থাকে? নীর কি কখনো এরকম হয়েছে যে না তুমি ওই নায়িকার সাথে কাজ করবে না, বা ওই নায়িকার সাথে তোমার এত কি, এত জড়িয়ে ধরার কি আছে, বা এই অ্যাঙ্গেল? প্রথমত হচ্ছে ও যেহেতু হিরোইন ছিল বা কয়েকটা ছবি করেছে, ও তো ইন্ডাস্ট্রির সবার সম্পর্কে মুখস্থ, ধারণা তার একটা আছে। প্রথম একটু প্রবলেম হতো, এটাই আমি জানতে চেয়েছি, আমি জানি বলে আমি জানতে চেয়েছি, একটু শুনি। একটু প্রবলেম হতো। হ্যাঁ, কি হতো প্রবলেমটা? কি হতো? প্রবলেম হচ্ছে অ্যাকচুয়ালি এক একটা আর্টিস্টের তো রোমান্টিক সাইন এক একটা আর্টিস্টের এক এক রকমের থাকে। রোমান্টিক অ্যাক্টিং এর স্টাইল এক এক ধরনের থাকতে পারে, হাত ধরার স্টাইল এক এক রকমের মানে থাকতে পারে। আমি যদি তার ফেসে হাতটা দিই, একজন হিরো এইভাবে হাত দেয়, একজন হিরো এইভাবে হাত দেয়, আমি ফিল করি অ্যাকচুয়ালি কি দাদা, আমি যখন অ্যাক্টিং করি দাদা, তখন আমার কাছে মনে হয় পৃথিবীতে আমি একমাত্র হিরো, বা পৃথিবীতে আমি একমাত্র হাজবেন্ড, পৃথিবীতে আমি একমাত্র প্রেমিক, আর কোনো প্রেমিক পুরুষ নাই পৃথিবীতে। সো আমি চেষ্টা করি, আমার কাছে আমার হিরোইনের চেহারাটাই মুখ্য না, আমার কাছে একটা বটগাছ দাঁড়ানো আছে, এটাই হিরোইন, আমি ওটাকেই কল্পনা করে আমি আমার অ্যাক্টিং চালাই যেতে পারবো। আমার কাউন্টার দিতে গেলে হয়তো বা কাউন্টারের প্রবলেম হবে, বাট আমার কাছে এটা। আর আর্টিস্টরা তো মোটামুটি যাদের সাথে কাজ করেছে, 2-5টা ছবিতে তো কাজ করেছেই ভালো আর্টিস্ট, তা কাউন্টার ক্যাপচার। আমি তো নীর না, আমার কাছে এত এক্সপ্লেনেশনের দরকার নেই, আমি তোমার বউ লাগি না, তুমি বলো এখন গল্প। যাই হোক, তা আমাদের কেমিস্ট্রিটা ভালো যখন হয়, তখন ওর ফেস দেখলে আমি বুঝতে পারি। ও যখন গানটা দেখে, আমি গান শুটিংয়ে গানটা যদি করে আসি রোমান্টিক, তা আমি তার আগে থেকেই বলতে থাকি আমি এই গানের এই ছবির যে কোনো হিন্দি ছবির সাথে একটা মিলাই ফেলি, মিলাই বলে এই গানটাও আমি ট্রাই করেছি করার মতো, এই গানটা আগে থেকে একটু অ্যাডজাস্ট করার ট্রাই করি আর কি। তো বুঝে ফেলে আসলে যে আমি অ্যাডজাস্ট করি, তা ওগুলো কিছু মনে করে না। প্রথম একটু প্রবলেম হতো,
যে বলতো যে এরকম না হলে এটা এরকম করলে ভালো হতো, এটা এরকম করলে ভালো হতো। ও আর একটু পজিটিভ করার ট্রাই করে আর কি। ও চিন্তা করে যে বেশি রোমান্টিক হয়ে গেছে, আর একটু কম করলে হয়তো বা ওর ইয়েটা থাকবে আর কি, এরকম। এখন একদমই এটা নিয়ে আর বোধহয় করে না, এটা নিয়ে ছেড়ে দিয়েছে যে যা করার কর ভাই, অনেক চেষ্টা করেছি, হবে না। ও হাত ধরবেই, ও রোমান্টিক হবেই। আচ্ছা, একটা সময় দেখা গেল যে জয় চৌধুরী পর্দায় যতগুলো নায়িকার সাথে তার রোমান্টিকতার সিকোয়েন্সেস হোক, গান হোক, যেটাই হোক, সেটা একদিকে, অপু বিশ্বাসের সাথে জয় চৌধুরীর কেমিস্ট্রি পর্দায় খুব সুন্দর দেখা যায়। তো অপু বিশ্বাসকে কি জয় চৌধুরী একটু আলাদাভাবে পর্দায় ট্রিট করে নাকি না এমনিতেই এরকম ভালো দেখতে লাগে? সর্বপ্রথম হচ্ছে অপুর যতগুলো সিনেমা করেছে, আমি যাদের সাথে কাজ করেছি বা যতগুলা হিরোইনের সাথে এখন যারা কাজ করতেছে, তারা তার 3 ভাগের 1 ভাগও ছবি করতে পারে নাই, না যতগুলো সুপারহিট ছবি দিয়েছে। একদম একদম। তা সর্বপ্রথম হচ্ছে অপু আর্টিস্ট হিসাবে নাম্বার ওয়ান। একজন আর্টিস্টকে, বা তার কাছে তো আমি নতুন, হিটম্যান ছবিতে তার সাথে আমার দেখা হয়েছে শুধু সরাসরি, স্ক্রিনে 4টা না 5টা সিন ছিল, ভাগাভাগি ছিল, কিন্তু তার সাথে আমার কেমিস্ট্রি হওয়ার তো কোনো কথা নাই না। সেখানে সে একজন নতুন আর্টিস্টকে কিভাবে, তখন এমনিও শাকিব খান ছিল, তোমার সাথে কেমিস্ট্রি হবে কেমনে? সুযোগই তো নাই। কথা তো হতে পারতো, ভালো কথা, ভালো মন্দ, একজন মানুষের সাথে চলাফেরা করলেও তো একটা মানুষের সাথে আন্তরিকতার অভাব থাকে না, ইয়ে থাকে, স্ট্রং থাকে, সেটাও নাই। তো সেই ক্ষেত্রে একজন মানুষের সাথে কেমিস্ট্রি, ও সুন্দর করে একজন আর্টিস্টকে ওর মতো করে গুছিয়ে নিতে পারে, এটা অনেক ভালো একটা গুণ। আমি যে কাজটা পারছি না, যে আমি অ্যাক্টিংয়ে এটা প্রবলেম হচ্ছে, আমার মনে হচ্ছে যে ওর সাথে, ওকে আমি দিদি দিদি বলে ডাকি, ওর সাথে আমার এটা প্রবলেম হচ্ছে। হ্যাঁ, তা সেক্ষেত্রে ও আমাকে ইজি করার জন্য মোটামুটি যতটুকু সিকোয়েন্সিয়ালি যতটুকু ইজি করা দরকার ও ট্রাই করেছে আমাকে ইজি করে নেওয়ার। আর আমি তখন প্রফেশনালি চিন্তা করেছি যে না, এটাই তো আমার রুজির জায়গা, এই ক্যারেক্টারটাই আমার আপন মানুষের ক্যারেক্টার, এটাই আমার ক্যারেক্টার। সো সেক্ষেত্রে আমি সব থেকে বেস্ট এফোর্টটা দিতে হবে, এবং আমি ট্রাই করি যে ছবিটা আমি করি, এটা আমি মনে করি যে ছবিটা শেষে যদি আমি কালকে মারা যাই, যাতে আমার 2টা দর্শক আমাকে ভালোবাসলো, যাতে বলতে পারে ওর লাস্ট ছবিটা অনেক ভালো ছিল। কারণ আমি শেষ ছবিটা হলে গিয়ে দেখেছি, সত্যের মৃত্যু নাই, এইটা আমার সারা জীবন মনে হয় যে তার শেষ ছবিটা এরকম ছিল, এরকম স্বপ্নের ভিতরে ভেসে থাকি। তা আমার 5 জন হলেও আমাকে ভালোবাসে, আমার স্বপ্ন মারা যাওয়ার আগে এই ছবিটা আমার শেষ ছবি। সো আমার লাইফের বেস্ট এফোর্টটা দেওয়ার চেষ্টা করি। না সেটা তো দাও, কিন্তু অপু বিশ্বাসের সাথে বেশি এফোর্ট দাও কিনা এটা না, এরকম না। ওর সঙ্গে লাস্ট ছবিগুলো তোর সঙ্গেই, 2টা ছবি পরপর রিলিজ হলো, বেশ কয়েকটা। আর আমি যেহেতু শিল্পী সমিতির একজন লিডার হিসাবে কাজ করছি, সেহেতু আমার বিশেষ করে মেল ফিমেল, তুমি জানো দাদা, ইয়াং জেনারেশন থেকে শুরু করে যারা আছে, ওদের সাথে আমার আন্তরিকতার কোথাও কোনো ঘাটতি নাই। না সেটা আমরা জানি। তাদের সাথে আমার ভালোবাসার একটা অন্য লেভেলের একটা ভালোবাসার বন্ধন সব সময় থাকে। তা সেক্ষেত্রে ওর সঙ্গে একটা না 3-4টা ছবি, অন্য ক্ষেত্রে ভালোবাসার বন্ধন থাকে, ওর সাথে প্রেম প্রীতির বন্ধন থাকে, হতেই পারে, সবাই তো বন্ধন, সবই বন্ধন। আচ্ছা, এখন অনুষ্ঠানে আমি একদম শেষ প্রশ্নটা করব, সেটা হচ্ছে যে একজন জয় চৌধুরী খুব ভালো একজন সংগঠক, এটা আমরা সবাই জানি। তো সেই জায়গায় পাশাপাশি জয় চৌধুরী এতগুলো ছবি করে ফেলেছে, তারপরেও জয় চৌধুরীর আসলে কি এমন কোনো ল্যাকিংস আছে কি নেই, যেটার কারণে জয় চৌধুরী পুরোপুরি জয় চৌধুরী হয়ে উঠতে পারছে না ইন্ডাস্ট্রিতে? মানে জয় চৌধুরীকে আমরা যেই পর্যায়ে যেতে পারে বা ওকে যেভাবে দেখতে চাই ওভাবে এখনো আসেনি। 100% দাদা, 100%। বিকজ হচ্ছে একজন আর্টিস্ট, এটা হচ্ছে কাজের জায়গা, এখানে কারো কাছে লজ্জা শরম পাওয়ার কোনো জায়গা এটা না। কিন্তু তুমি আমার কাছে ফ্রি বিধায় আমি তোমাকে বলছি যে দাদা আমি তোমার ছবি করতে চাই, কিন্তু আমি এখন পর্যন্ত কোনো স্যারকেও বলি না স্যার আমার এখন আপনার ছবি করতে চাই। আমার কাছে মনে হয় যে আমি কারো কাছে যদি এই কথাটা বলি যে স্যার আমি আপনার ছবি করতে চাই, আমার কাছে মনে হয় যে আমার এই ভালোবাসার জায়গাটা বা এই হৃদ্যতার জায়গাটা, সবার সাথে তো ভালো সম্পর্ক, মনে করবে যে আমি অ্যাডভান্টেজ নিতে চাই, বা সে তার ছবিতে আমাকে না নিলে সে হয়তো বা আমার সামনে আর আসবে না, বা সে মনে করবে জয় কষ্ট পেয়েছে, বা তার একটা কেমন খারাপ লাগে কাজ করবে। আমার কাছে না এই সেক্টরটাতে আরো বেশি ইজি গোয়িং হওয়া উচিত, যেটা আমার হচ্ছে না দাদা। ইজি গোয়িং হওয়া উচিত। আর একটা জিনিস যেটা
সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে আগে যেমন ডিরেক্টর স্যাররা চলচ্চিত্রের জন্য প্রডিউসারদেরকে আনতো, কন্ট্রোল করতো টোটালি স্যারেরাই, কিন্তু এখন দেখো ভাগ হয়ে গেছে। ইন্ডাস্ট্রিতে যে ছবিগুলো হয় স্যারেরা এখন কন্ট্রোলড হয়। হ্যাঁ, ভাগ হয়ে গেছে। হয় ছবির হিরোইন নিয়ে আসে প্রডিউসার, না হলে হিরো নিয়ে আসে প্রডিউসার। আছে, তুমি দেখো কোনো না কোনো ভাবেই আসতেছে ওনারা, না ডিরেক্টর স্যাররা নিয়ে আসছে, এটা ভাগ হয়ে গেছে। যার জন্য একজন ডিরেক্টর স্যারের কন্ট্রোলে, ফুল কন্ট্রোলে নাই প্রডিউসাররা। যার জন্য যারা আমাকে পছন্দ করে, আমার অ্যাক্টিং পছন্দ করে, ভালোবাসে, তাদের ইচ্ছা থাকলেও আসলে অনেক সময় করতে পারে না, কারণ হিরোইনের চাহিদা থাকে আরেকজন, আর হিরো যখন প্রডিউসার নেয় সে নিজেই হিরো হতে চায়। তা সব কিছু মিলিয়ে না আমার ওই জায়গাটা রয়ে গেছে। বাট আমার বেশ কিছু প্রজেক্ট মোটামুটি রেডি হয়ে আছে। আশা করছি যে প্রজেক্টগুলো ইনশাল্লাহ শুরু হবে। গ্রুমিং অলরেডি চলছে আমার। আমার এই বছরই খুব ভালো ভালো কিছু প্রজেক্ট ইনশাল্লাহ শুরু হবে। আমার ওই প্রজেক্টগুলোর জন্য আমি আরও বেশ কয়েকটা প্রজেক্ট আসার কথা ছিল, যেহেতু ওনারা আমাকে কন্ডিশন দিয়েছে যে না তোমাকে এইভাবে আমরা দেখতে চাই, আমি শুধু সেটাকে ফোকাস করতে চাচ্ছি। খুব ভালো। এই যে ইচ্ছা থাকলে উপায় হয় না, কিছু কিছু সময় ইচ্ছা আর উপায়ের মেলবন্ধনটা হোক, প্রেমপ্রীতির বন্ধনের পাশাপাশি আমরা এই দোয়া করি। এন্ড থ্যাংক ইউ সো মাচ আমাদের অনুষ্ঠানে আসার জন্য জয়। আশা করি তোমার ভালো লেগেছে। অনেক ভালো লেগেছে, তোমার সাথে অলওয়েজ ভালো লাগে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আজকের আমাদের প্রিয় মানুষ জয় চৌধুরীর সাথে কথোপকথন। আগামী অনুষ্ঠান আরেকজন তারকা অতিথি তিনি হাজির অবশ্য। পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই বিশ্বাসে মিলায় বন্ধু এই অনুষ্ঠানের সাথে থাকুন এবং কালের কণ্ঠ ডিজিটালের সাথে থাকুন।